হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মক টেস্ট নম্বর 2 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো যে মক টেস্ট 2 এর যে প্রথম প্রশ্নটা ছিল আমাদের, যে কোনো পরিবাহীকে যদি আমরা আহিত করি, আধান দিয়ে যদি আহিত করি, তাহলে কি হয় না, সেই আধানটা কোথায় যায় না, পরিবাহীর যে সবচেয়ে বাইরে পৃষ্ঠে সেটা ছড়িয়ে পড়ে। তাহলে এখানে প্রথম অপশন আছে যে পৃথিবীর পরিবাহীর উপরিতলে ছড়িয়ে পড়ে, পরিবাহীর শুধুমাত্র ভিতরের তলে অবস্থান করে। আমরা জানি যে পরিবাহীর ভিতরে আধান থাকতে পারে না, তাহলে এটা হবে না। পরিবাহীর ভিতরেও বাইরে, এটাও হবে না। পরিবাহীর উপরিতল থেকে বাইরে বেরিয়ে যায়, তাহলে এটাও হবে না। তাহলে কি হবে না, পরিবাহীর উপরিতলে ছড়িয়ে পড়ে। নেক্সট দুয়েরটা, দুয়ের দাগে বলেছে যে ধনাত্মক তড়িৎগ্রস্ত কোনো পরিবাহী পাত, পজিটিভ চার্জ আছে একটা পরিবাহী পাতকে যদি একটা আমরা পরিবাহী তার দিয়ে ভূসংলগ্ন মানে গ্রাউন্ড করে দিই, তাহলে ইলেকট্রন প্রবাহ ভূমির থেকে পাতের দিকে হয়। আর 2 নম্বর স্টেটমেন্ট বলেছে যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কোনো পরিবাহী পাতকে যদি একটি পরিবাহী তার দিয়ে ভূসংলগ্ন করা হয়, তাহলে ইলেকট্রন প্রবাহ পাতের থেকে ভূমির দিকে হয়। তাহলে আমরা জানি গ্রাউন্ড করে দেওয়া মানে জিরো হয়ে যায়। তাহলে জিরো হয়ে যাওয়ার অর্থ কি, তাহলে যদি কোনো পজিটিভ চার্জ থাকে তাহলে ইলেকট্রন প্রবাহ কোথা থেকে, ভূমি থেকে পাতের দিকে যাবে, দিয়ে ক্যান্সেল আউট করে জিরো হবে। আর যদি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় কোনো পরিবাহী পাত, তাহলে কি হবে, পজিটিভ চার্জ যাবে দিয়ে ক্যান্সেল আউট করে জিরো করবে। তাহলে এটা অপশন সি, তাহলে একও সঠিক হবে, দুইও সঠিক হবে। নেক্সট পড়েছে 3-এর দাগ, P1 আর P2 ক্ষমতা সম্পন্ন দুটো তড়িৎ যন্ত্র আছে, যাদেরকে কি সমবায় যোগ করা আছে, সমান্তরাল সমবায়। দিলে সমবায়ের যে মোট ক্ষমতা সেটা হচ্ছে পি। তাহলে এটা লেখা যেতে পারে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি দিয়ে লিখতে পারি না, যে পি সেটা সমান কি লেখা যাবে, P1 প্লাস P2। তাহলে মোট যে ক্ষমতাটা অর্থাৎ পি, সেটা কি হবে, এদের যে ইন্ডিভিজুয়াল যেটা আছে, দেখো পিটা কি এদের দুজনের সমষ্টি, দুজনকে মিলে তৈরি হচ্ছে। তাহলে পিটা কি হবে, ইন্ডিভিজুয়াল এদের প্রত্যেকের চেয়ে কি হবে, বড় হবে। তাহলে পিটা অবশ্যই গ্রেটারদের কি হবে, P1। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এদের প্রত্যেকের চেয়ে পিটা P1 এর চেয়েও বড় হবে, পিটা P2 এর চেয়েও বড় হবে। নেক্সট আসি 4-এর দাগ, কয়েকটি রোধকে সমান্তরাল সমবায় যোগ করে সমবায়টির তুল্য রোধ হলো পি। সমবায়টির থেকে একটি রোধক খুলে নেওয়া হলো এবং সমবায়টির তুল্য রোধ হয়ে গেল পি ড্যাশ। তাহলে খুলে নেওয়া রোধটি কত, তাহলে প্রথমে কি যে রোধটা ছিল সেটা ছিল, তারপর পরে খুলে নেওয়া হচ্ছে। তাহলে এখানটা যদি লিখি যে খুলে নেওয়া রোধকটির রোধ খুলে নেওয়া রোধকটির রোধ এক্স। তাহলে সমান্তরাল সমবায়ের ফর্মুলা 1/p সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এরকম করে অসংখ্য রোধ আছে, ডট ডট ডট। তার সাথে এই 1/x রোধটাও কানেক্ট করা আছে, প্লাস এরকম করে চলছে। এবার এইখানে যে রোধগুলো সমান্তরাল সমবায় যোগ আছে তাদের তুল্য রোধ পি, এবং সমবায়টি থেকে একটি রোধক খুলে নেওয়ার পর তুল্য রোধ হয় পি ড্যাশ। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে 1/p সমান 1/p ড্যাশ প্লাস 1/x। তাহলে আমাদের x এর মান দরকার, বা 1/x সমান আমরা লিখতে পারি কি 1/p মাইনাস 1/p ড্যাশ। তাহলে পি পি ড্যাশ এদের লসাগু হলো পি পি হলে পি ড্যাশ মাইনাস পি, এটা 1/x এর ভ্যালু। তাহলে এখান থেকে লিখতে পারি x সমান কি হবে, পি পি ড্যাশ বাই পি ড্যাশ মাইনাস পি। তাহলে অপশন ডি হবে আমাদের এটা সঠিক উত্তর। দেখো 1/x এই রোধটা বাদ দিয়ে বাকি এটা তুল্য রোধটা কত, এই যে 1/p ড্যাশ। তাই জন্য এইটার জায়গায় লিখলাম, এখান থেকে এইটার জায়গায় 1/p ড্যাশ। এবার তার সাথে 1/x আছে, দিলে তো টোটালটা সমবায়টা তুল্য রোধ হয় পি। নেক্সট আসা হচ্ছে 5-এরটা,
পাঁচেরটা বলেছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার লুপের অক্ষের উপর কেন্দ্র থেকে 4 সেমি দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান 54 মাইক্রো টেসলা। বৃত্তাকার লুপটির কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? তাহলে অক্ষস্থিত কোনো বিন্দুতে রাশিমালা কি ছিল? বি সমান μ0I/2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা আমাদের ছিল ফর্মুলা। এবার বৃত্তাকার লুপের কেন্দ্র থেকে 4 সেমি দূরত্বে দেওয়া আছে, তাহলে বৃত্তাকার লুপের কেন্দ্রে কেন্দ্রে হলে ডিস্টেন্সটা থাকবে না। তাহলে এটা যদি একটা বৃত্তাকার লুপ হয়, তাহলে এখান থেকে এটা একটা ডিস্টেন্স ছিল, এখানে একটা ক্ষুদ্র অংশ নিলাম, এটা ব্যাসার্ধ ছিল। তাহলে এইখানে কোনো পয়েন্টে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হচ্ছে, এইখানে কোনো পয়েন্ট। তাহলে এটা এক্স দূরত্বে আছে কেন্দ্র থেকে, আর এটা হয়েছিল √আর² + x। তাহলে যদি কেন্দ্রে হয়, কেন্দ্রে চুম্বক ক্ষেত্র হয়, তাহলে এক্স দূরত্বটা থাকবে না, তাহলে এক্সটা কি হয়ে যাবে তখন 0। তাহলে বি ড্যাশ আর² + 0² হোল টু দি পাওয়ার 3/2। তাহলে কত আসছে? μ0I/2r। এবার এখানে বলেছে যে এদের যদি বৃত্তাকার লুপটির কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান মানে বি ড্যাশ এর ভ্যালু চেয়েছে, তাহলে বলো বি ড্যাশ বাই বি সমান কত পাবো? দুটোর যদি রেশিও করা হয়, তাহলে আমরা যেটা পাবো আর² + x² হোল টু দি পাওয়ার 3/2। আর এই আর এই আর² মিলে তৈরি হয়ে যাবে একটা আর কিউ। তাহলে আমাদের দরকার বি ড্যাশ এর মান, তাহলে বি ড্যাশ সমান কি লেখা যাবে? আর² + x² হোল টু দি পাওয়ার 3/2 বাই আর কিউ ইন্টু বি। এবার এখানে ফর্মুলাতে বসালেই হবে। তাহলে দেওয়া আছে কি ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাহলে আর এর ভ্যালু কত? 3 সেন্টিমিটার। আর কত দূরত্বে আছে? 4 সেমি দূরত্বে, মানে এক্স এর ভ্যালু 4 সেমি। তাহলে এটা মিটার, এটা মিটার। এবার এখানে মান বসালেই চলে আসবে। তাহলে এখানে বসাবে 0.03 তার স্কোয়ার প্লাস 0.04 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই 0.03 তার কিউব ইন্টু বি এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া ছিল? দেখে নাও, 54 মাইক্রোটেসলা। তাহলে এটা যদি হিসাব করো, তাহলে এটার অ্যান্সার আসবে আমাদের 250 মাইক্রোটেসলা। এটা তোমরা করবে হিসাবটা, তাহলে এটার অ্যান্সার আসবে 250 মাইক্রোটেসলা। তাহলে অপশন সি হবে এটা সঠিক উত্তর। নেক্সট হচ্ছে আর রোধের একটি ভোল্টমিটারের পাল্লাকে এন গুণ বাড়ানো হলো, তাহলে ভোল্টমিটারের রোধের মান হবে, এবার দেওয়া আছে গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে, তাহলে গ্যালভানোমিটারের রোধ কত আছে? গ্যালভানোমিটার রোধ দেওয়া আছে জি। এবার গ্যালভানোমিটার দিয়ে যে প্রবাহটা যাবে সেটা আইজি কারেন্ট। এবার লিখতে হবে গ্যালভানোমিটারের পাল্লা, পাল্লা কি হবে না, পাল্লা লেখা যেতে পারে যে ভিজি সমান আইজি ইন্টু জি।
ধরলাম পাল্লা এন গুণ বাড়ানো হলো, পাল্লা এন গুণ বাড়ানো হয়। তাহলে নতুন যে পাল্লাটা হবে ভি, সেটা কি হবে, পূর্বের যা পাল্লা ছিল তার এন গুণ করা হয়েছে। পূর্বের পাল্লা ছিল কত, ভিজি। তাহলে এখান থেকে লিখতে পারি এন ইন্টু ভিজির ভ্যালু বসাও আইজি ইন্টু জি। এবার ভোল্ট মিটারের সাথে কি থাকে, শ্রেণী সমবায় একটা রোধ যোগ করা থাকে। ভোল্ট মিটারের সাথে শ্রেণী সমবায় যুক্ত রোধ, ধরলাম ক্যাপিটাল আর। তাহলে ভোল্ট মিটারের যে মোট রোধটা হবে, এক হচ্ছে গ্যালভানোমিটার রোধ প্লাস যে রোধটা শ্রেণী সমবায় যোগ করা আছে। তাহলে ভোল্ট মিটারের মধ্যে দিয়ে প্রবাহ আইজি যদি হয়, তাহলে পাল্লাটা এখন কত হবে, ভি সমান আই আর, মানে আইজি ইন্টু জি প্লাস আর। এবার আমরা যদি দুটো সমীকরণকে সমান করে দিই, তাহলে এটাকে ধরে নিচ্ছি 2 নম্বর আর এটাকে 1 নম্বর। তাহলে এটাও পেয়েছি পাল্লা, এটাও পাল্লা। যখন কি হবে, যখন আমরা শ্রেণী সমবায় একটা রোধ যোগ করবো, তাহলে দুটোকে যদি সমান করে দিই 1 ও 2 থেকে, কি লিখতে পারি, যে এন ইন্টু আইজি ইন্টু জি সমান আইজি ইন্টু জি প্লাস আর। তাহলে বোথ সাইডে আইজি আইজি ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কত, এইচ জি, আর এদিকে থাকছে জি প্লাস আর। বা আর সমান লিখতে পারি কি, এন জি মাইনাস জি। তাহলে জি কমন নিলে এন মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে গেল আর। তাহলে এটা গেল অতিরিক্ত রোধ, যেটা যোগ করব। তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করেছে কি, না ভোল্ট মিটারের রোধ কত হবে। প্রশ্ন অনুযায়ী বলেছে যে ভোল্ট মিটারের রোধের মান কত হবে। তাহলে এটা হচ্ছে আমরা সেই রোধটা যেটা আমরা কিসে যোগ করব, শ্রেণীতে, এটা তার মান। তাহলে আমাদের দরকার কি, ভোল্ট মিটারের রোধ কত হবে, তাহলে জি দরকার। তাহলে এখানে ভোল্ট মিটারের যে রোধ, অতএব ভোল্ট মিটারের মোট রোধ। তাহলে কি ফর্মুলা লিখেছিলাম দেখো, ভোল্ট মিটারের মোট রোধের, এইটা। তাহলে ভোল্ট মিটারের মোট রোধ কি হয়, জি প্লাস আর। তাহলে ভোল্ট মিটারের মোট রোধ সমান জি প্লাস আর এর ভ্যালু কত বসিয়ে দাও, জি ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে জি প্লাস এন জি মাইনাস জি। তাহলে জি জি ক্যান্সেল, পড়ে থাকবে কত, এন জি। তাহলে ভোল্ট মিটারের যে রোধটা হবে সেটা কত হবে, এন জি। তাহলে কোন অপশনটা হবে, অপশন ডি হবে এটা সঠিক উত্তর। নেক্সট আছে একটা বৃত্তাকার বদ্ধ পরিবাহী কুণ্ডলীকে অনুভূমিক রেখে তার অক্ষ বরাবর একই উচ্চতা থেকে প্রথমে একটি দণ্ডচুম্বককে, পরে একটি কাঠের টুকরোকে ছেড়ে দেওয়া হলো। কোণটি অপেক্ষাকৃত বেশি গতিতে নিচে নামবে। তাহলে দেখো একটা বৃত্তাকার পরিবাহী কুণ্ডলী, তাহলে এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, ধরো সাপোজ এটা একটা দণ্ডচুম্বক, তাহলে এ যখন এই বৃত্তাকার কুণ্ডলীর কাছে আসবে, তাহলে লেনজের সূত্র বলেছে কি, যে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। মানে কি, এই পরিবাহী চাইবে একে এখানে প্রবেশ করতে দিতে এটা। তাহলে কি হবে, কখন সেটা সম্ভব হবে, যখন এখানে এডবেরু সৃষ্টি হবে। এডবেরু সৃষ্টি হলে এডবেরুকে বিকর্ষণ করবে, তার ফলে এখানে সহজে প্রবেশ করতে পারবে না, একটা বিরুদ্ধ বল কাজ করবে। তাহলে এখানে যখন এর আসবে, তার মানে এখানে প্রবাহটা কোন দিকে হয়ে যাবে, তা এর মেরু মানে চুম্বক বলরেখা যদি আমরা মনে করি, তাহলে এন মেরু থেকে নির্গত হয় আর এস মেরুতে প্রবেশ করে, এন মেরু থেকে নির্গত হয় এস মেরুতে প্রবেশ করে, এরকম হয়। তাহলে এন মেরু থেকে নির্গত হওয়া মানে ডিরেকশনটা কোন দিকে হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ হলে
তখন কি হয়ে যাবে, এই পরিবাহিতে যে প্রবাহটা যাবে সেটা কি হবে, ঘড়ির কাঁটার বিপরীতে, যার ফলে এখানে এর মেরুর সৃষ্টি হবে, তার ফলে তার গতিকে বাধা দিবে। কিন্তু অপরদিকে যখন এখানে একটা কাঠের টুকরো আসবে, কাঠের টুকরো, সেক্ষেত্রে কাঠের টুকরোর বিরুদ্ধে কোনো বাধা বল কাজ করবে না এবং এখানে সহজেই প্রবেশ করতে পারবে। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে, এখানে যে প্রশ্নটি আছে যে বৃত্তাকার বদ্ধ পরিবাহী কুণ্ডলীকে অনুভূমিক রেখে তার অক্ষ বরাবর একই উচ্চতা থেকে যদি একটা দণ্ডচুম্বক আর একটা কাঠের টুকরোকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কোনটি অপেক্ষাকৃত বেশি গতিতে? অবশ্যই কি হবে, কাঠের টুকরো, কারণ কাঠের টুকরোর বিরুদ্ধে কোনো বাধা বল কাজ করছে না। এসি বর্তনীতে কোনো বিশুদ্ধ ধারকের ধারক দ্বারা ব্যয়িত ক্ষমতা, আমরা কি জানি যে ধারকের ক্ষেত্রে ধারক বর্তনী অথবা আবেশক বর্তনী, দুজনের ক্ষেত্রে যে ক্ষমতাটা হয় সেটা কত হয়, 0 হয়। কারণ এখানে যে অ্যাঙ্গেলটা হয়, দশা পার্থক্যটা হয়, সেটা কি থাকে, আবেশকের ক্ষেত্রে ভোল্টেজ কি থাকে, কারেন্টের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকে, আর এর ক্ষেত্রে কি হয়, ভোল্টেজটা 90 ডিগ্রি পিছিয়ে থাকে কারেন্টের থেকে। অর্থাৎ সেই দশা পার্থক্য বা থিটার ভ্যালুটা, কারণ পি সমান কি হয়, হাফ ভি নট আই নট কস থিটা। তাহলে এইখানে যে থিটার ভ্যালুটা বোধ কেসে কি হচ্ছে, 90। তাহলে কস 90 হলে 0 হয়ে যাওয়া মানে এখানে যে ব্যয়িত ক্ষমতাটা সেটা কি হয়ে যাচ্ছে, 0। কার কার ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে আর সি এর ক্ষেত্রে। তাহলে এখানে বলছে এসি বর্তনীতে বিশুদ্ধ ধারক মানে সি সার্কিট, তার ক্ষেত্রে কি হবে, 0 হবে। নেক্সট বলেছে এ বি সি তিনটি রশ্মি যথাক্রমে সোরিয়াসিস রোগের চিকিৎসায়, বিবাদ চালনা সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থায়, ক্যালাসিত পদার্থের গঠন অনুসন্ধানের কাজে ব্যবহৃত হয়। তাহলে এ বি সি কে চিহ্নিত করো, কোনটা কি ধরনের রশ্মি। তাহলে এটা কি হবে অ্যান্সার, তাহলে এখানে যদি দেখা হয় তাহলে এটার অ্যান্সার আমরা কি বলতে পারি, না বি এরটা। দেখো, সোরিয়াসিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হবে কি, ইউভি রশ্মি, এবং বেতার তরঙ্গে তো মানে বিমান চালনা এই সমস্ত ক্ষেত্রে রেডিও তরঙ্গ, এবং কোনো কিছুর ক্যালাসিত পদার্থের গঠন অনুসন্ধান করতে গেলে আমরা এক্স রে ব্যবহার করব। নেক্সট বলেছে কোডটি তড়িৎচুম্বকীয় বিকিরণের অন্তর্গত। তাহলে কে করে না বিকিরণ, বিটা রশ্মি, কারণ বিটা রশ্মি একটা ইলেকট্রন করা স্রোত, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। নেক্সট আসছে সেকশন বি। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণের চাপ ও শক্তি ঘনত্বের মাত্রা একই, এটা প্রথম। আর দ্বিতীয় বলেছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের চাপ এবং শক্তি ঘনত্বের, চাপ যদি পি আর শক্তি ঘনত্ব ইউ হয়, তাহলে যে ফর্মুলাটা হয় পি সমান 1/ইউ। তো তোমরা দেখেছো তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে এই ফর্মুলাটা আছে যে পি সমান হয়ে থাকে 1/3 ইউ, তাহলে এটা তো ঠিক আছে। এবার দেখতে হবে যে এখানে প্রথম যে স্টেটমেন্টটা আছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণের চাপ আর শক্তির মাত্রা একই কিনা। চাপের মাত্রা কি লেখা হয়, এম এল টি টু দি পাওয়ার, বল বাই ক্ষেত্রফল, এম এল টি টু দি পাওয়ার -2 বাই হচ্ছে এল স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যাবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা চাপের মাত্রা। আর শক্তি ঘনত্ব বলতে বোঝায় যে শক্তি বাই আয়তন, তাহলে শক্তি ঘনত্ব মানে হয় শক্তি বাই আয়তন। এবার শক্তি মানেই কার্য, কার্য আর শক্তি সমান রাশি। এবার কার্য মানে কি লেখা হয়, বল গুণিত সরণ। বলের মাত্রা কত, এম এল টি টু দি পাওয়ার -2, আর সরণ মানে এল। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার কার্য আর শক্তি সেম রাশি, স্কেলার রাশি, তাহলে কার্য আর শক্তি ইকুয়াল হয়, তাহলে এটার জায়গায় আমি বসে দিতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার আয়তন মানে এল কিউ, তাহলে নিচে একটা এল থাকে, এই এলটা উপরে উঠলে কি হয়ে যাচ্ছে, এম এল টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো তো কার চাপ আর শক্তি ঘনত্ব দুজনের মাত্রা সেম হলো, তাহলে প্রথম স্টেটমেন্ট যেটা বলা আছে তাহলে সেটা ঠিক আছে। তাহলে দুটোর স্টেটমেন্টই এখানে ঠিক। তাহলে কোন অপশনটা আমরা চুজ করব, না অপশন এ। দেখো এখানে অপশন এতে কি বলেছে যে অ্যাসার্টেশন, অ্যাসারশন আর রিজন উভয় সঠিক, এবং রিজন হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। তাহলে এই দুটো, তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর।
নেক্সট আছে 12 দাগ। একটি তারের প্রসারণ ঘটিয়ে সেটির প্রস্থচ্ছেদের ব্যাস পূর্বের অর্ধেক। তাহলে ব্যাসটা কি করা হবে? পূর্বের অর্ধেক। তাহলে সেটির রোধ কি হবে? পূর্বের 16 গুণ হয়ে যায়। তাহলে আর সমান কি লেখা হয়? রো ইন্টু এল বাই এ। তাহলে ধরো আগে যদি ব্যাস আর থেকে থাকে, প্রস্থচ্ছেদের ব্যাস পূর্বের অর্ধেক করা হলো। তাহলে আগে যদি ডি থাকে ব্যাস, তাহলে এখন কি করা হলো? অর্ধেক, ডি বাই টু। তাহলে ব্যাস ব্যাসার্ধের অর্ধেক, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তাহলে ব্যাসার্ধ কত হবে? ডি হলে প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ, তাহলে প্রথম ক্ষেত্রে লিখো রো ইন্টু এল বাই পাই। তারের ক্ষেত্রে কি হবে? পাই আর স্কোয়ার। তাহলে পাই কি হবে? ডি যদি হয়, এটা তো তার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হবে? ডি বাই টু এর স্কোয়ার। তাহলে কত আসছে? 4 রো এল বাই পাই ডি স্কোয়ার। এটা হচ্ছে প্রথমে রোধ। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়ে যাবে? দ্বিতীয় ক্ষেত্রে আর ড্যাশ সমান রো ইন্টু এল বাই পাই ডি বাই টু তার অর্ধেক। তাহলে ডি বাই টু এর অর্ধেক করলে কত হবে? ডি বাই 4। তাহলে এটা হয়ে যাচ্ছে ডি বাই 4 তার হোল স্কোয়ার পাই আর স্কোয়ার। তাহলে এটা তো ব্যাস, দ্বিতীয় তার, তাহলে তার ব্যাসার্ধ করতে গেলে হাফ করতে হবে। তাহলে এটা 4 4 16, উপরে উঠে গেল 16 রো এল বাই পাই ডি স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ যে রো এল বাই পাই ডি স্কোয়ার। তাহলে এখানে বলেছে কি যে একটি তারের প্রসারণ ঘটিয়ে সেটির প্রস্থচ্ছেদের ব্যাস যদি অর্ধেক করা হয়, তাহলে সেটির রোধ পূর্বের কত হয়ে যায়? 16 গুণ। তাহলে সেটাই দেখতে পাচ্ছি যে পূর্বের 16 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা ঠিক আছে। নেক্সট বলেছে কোনো তারের দৈর্ঘ্য বাড়ালে সেটির রোধ কম। তাহলে এটা ভুল, কারণ আর সমান কি লেখা হয়? রো ইন্টু এল বাই এ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আর এর সাথে এল এর কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে বাড়বে, তাহলে এটা ভুল আছে, এটা ঠিক আছে। তাহলে 12 দাগেরটা আমরা কি বলবো? 12 দাগেরটা আমাদের হবে সি। এ সঠিক, কিন্তু রিজনটা ভুল আছে। 12টা হবে আমাদের সি, এটা হবে 12 আর এটা 11। নেক্সট 13 দাগ। এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ। তাহলে এখানে দেখতে পাচ্ছ এরা সবাই কিসে আছে? সমান্তরাল সমবায়। তাহলে তুল্যরোধ কত হবে? এটা। তাহলে এদের লসাগু কত হবে? 16। তাহলে 2 প্লাস 1 প্লাস 1 কত হবে? 2 2 4 বাই 16, 4 1 4 1 1 4। তাহলে আর সমান আসবে তুল্যরোধ 4 ওহম। এবং এখানে 9 আর 18 আছে। তাহলে 9 আর 18 কি হবে? 9 গুণিত 18 বাই 9 প্লাস 18 করলে 9 8 17, 1 করে 2 27, 9 3 27, 3 6 18। তাহলে এই ক্ষেত্রটার জায়গায় আসবে 6 ওহম, আর এটার জায়গায় আসবে 4 ওহম। তাহলে এই 4 আর 20 মানে শ্রেণীতে আছে 24। তাহলে এখান থেকে পেলাম 24 ওহম। তার সাথে সমান্তরালে থাকবে কত? 6 আর 6 12। তাহলে 24 ইন্টু 12 বাই 24 প্লাস 12। তাহলে 24 প্লাস 12 করলে কত? 4 2 6 2 1 3। তাহলে 24 ইন্টু 12 বাই 36, 12 3 36, 3 8 24। তাহলে 8 ওহম হয়ে যাবে এটা অ্যান্সার। তাহলে অপশন সি এটা সঠিক। নেক্সট আসো 14টা। বলেছে চিত্রে প্রদর্শিত পি কিউ আর একটা এবং পি এস আর এটা অর্ধবৃত্তাকার। তাহলে এই বিন্দুতে যখন চুম্বক ক্ষেত্র দেখবো, এই তড়িৎ প্রবাহের দিকে যদি বুড়ো আঙুল রাখা হয়, তাহলে আঙুলগুলো কি নির্দেশ করছে? চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে? ভিতরের দিকে। বাকি আঙুলগুলো ভিতরের দিকে। এবং এইখানে যদি তড়িৎ প্রবাহের দিকে রাখা হয়, তাহলে দেখা যাচ্ছে যে চুম্বক ক্ষেত্রগুলো কি এদিক দিয়ে প্রবেশ করবে এবং এদিক দিয়ে বাইরে আসবে। তাহলে এখানে দেখাচ্ছে প্রবেশ, আর নিচের পোর্শনের জন্য আসছে বাইরে। এবং দুটো ক্ষেত্রে কি চুম্বক ক্ষেত্রের মান সমান। তাহলে বি সমান তখন কি লিখতে পারি? যে বি ওয়ান মাইনাস বি টু।
তাহলে দুটো সমান মানে চুম্বক ক্ষেত্র ডিরেকশন যেহেতু পরস্পরের বিপরীতমুখী, তাহলে মাইনাস করব, তখন কি আসবে? জিরো আসবে, কারণ দুটো সমান মানে চুম্বক ক্ষেত্র বিয়োগ করলে কি হবে? জিরো হবে। তাহলে অ্যান্সার হবে 0। নেক্সট বলেছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এ বি সি তিনটে বিন্দুতে দেখতে পাচ্ছ তিনটে আধার দেওয়া আছে। তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে গেলে এখানে আমাকে একটা একক ধনাত্মক আধার রাখতে হবে। তাহলে এখানে আমি একটা প্লাস কিউ আধার ধরো রাখলাম। তাহলে সেই প্লাস আধারকে এই আধার কি করবে? বিকর্ষণ করবে। তাহলে সেই বিকর্ষণ বলে এই বরাবর কাজ করবে। আবার এইখানে যে প্লাস আধার একে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এই বরাবর ইবি কাজ করবে। এবং এই যে প্লাস আধার আছে, তাহলে সে হচ্ছে কি করবে? এই আধারকে বিকর্ষণ করবে, সেটা নিচে কাজ করবে। তাহলে সেটাকে ইয়ে বলা হলো। তাহলে এইখানে ইসি আর ইবি এদের যে লব্ধিটা সেটা কোন বরাবর কাজ করবে? এই বরাবর। ইসি আর ইবির যে লব্ধি সেটা কোন বরাবর কাজ করবে? মাঝখান বরাবর। তাহলে সেটাকে আমি ধরে নিচ্ছি E1। তাহলে এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করা হবে? লব্ধি বের করার ফর্মুলা। তাহলে দেখো তিনজনের ক্ষেত্রে কি আসবে? সব মান সমান আসবে তড়িৎ ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি যে ইএ ইবি আর ইসি তিনজনের মানই সমান আসবে। তাহলে সেটা সমান ই ধরে নিচ্ছি, কারণ সবার আধারগুলো সেম আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান সেম আসবে। তাহলে এখানের যে লব্ধিটা, তাহলে ইসি আর ইবি এর জায়গায় তাদের লব্ধিটা নিতে পারছে, এই দুটো মানের লব্ধি। তাহলে E1 সমান কি হবে? ফর্মুলা লব্ধি বের করার ফর্মুলা দুটো ভেক্টরের, ইবি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার প্লাস 2EB ইসি কস থিটা। তাহলে এবার এখানে প্রত্যেকের মান বসিয়ে দিলে কত আসবে? রুট ওভার অফ ইবি আর ইসি এগুলো সবকে কি ধরেছি? ই। তাহলে ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ইবি ইসির ভ্যালু কত বসাবো? ই ইন্টু ই। তাহলে এই মানটা কত আসবে আমাদের? 120 ডিগ্রি। তাহলে 120 মানে মাইনাস হাফ এসছে, তাই জন্য মাইনাস এসছে। তাহলে হাফ করলে 2 কাটলো। তাহলে এখান থেকে পাচ্ছি 2 স্কোয়ার আর 2 ক্যান্সেল, স্কোয়ার। তাহলে পড়ে থাকছে কত? রুট ওভার অফ স্কোয়ার। স্কোয়ার মানে ই। তাহলে কি আসছে? নিচে ইএ মানে কি হয়? দেখো ইএ ইবি ইসি সবার মানে তো ই হয়। তাহলে নিচের দিকে একটা ই কাজ করছে, আর উপরের দিকে এখন যেটা লব্ধি পেলাম সেই E1 এর ভ্যালুও কত এসছে? ই। তাহলে দুটো সমান আর বিপরীত কি করে দেবে? একে অপরকে ক্যান্সেল করে দেবে, মানে এটা এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে তো আর কোনো তড়িৎ ক্ষেত্রই থাকছে না। তাহলে কি হয়ে যাবে? শূন্য। তাহলে পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটা শূন্য। তাহলে প্রথমে প্রত্যেকের ডিরেকশন বার করলাম, তারপর ইবি আর ইসি এদের লব্ধিটা বের করে নিলাম, এদের দুজনের পরিবর্তে একটা হয়ে গেল। তাহলে সেটা কি করে দিল? একে ক্যান্সেল আউট করে দিল, কারণ দুজনের মান সমান এবং বিপরীত। নেক্সট চলে আসো 16টা। একটা এলআর বর্তনী দেওয়া আছে এবং এর সঙ্গে যুক্ত উৎসের ভোল্টেজ দেওয়া আছে। V2 এর পার্ট এত, V1 এর পার্ট কত? তাহলে বলো VRMS সমান এলআর সার্কিটে কত লেখা হয়? VRMS সমান লেখা হয় থেকে রুট ওভার অফ, একটা আছে রেজিস্ট্যান্সের জন্য আর একটা আছে ইন্ডাক্টরের জন্য। তাহলে এটা সমান লেখা যাবে VR স্কোয়ারের জায়গায় কি আছে? V1। তাহলে V1 স্কোয়ার আর এল এর জায়গায় আছে V2 স্কোয়ার, বা V1 স্কোয়ার সমান কত লিখতে পারি? VRMS এর স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার। এবার VRMS মানে কি লেখা হয়? ভি ডট বাই রুট টু, ভি ডট বাই রুট টু তার স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ভোল্টেজটা দেওয়া আছে 100 sin ওমেগা। তাহলে 100 মানে কি? ভি সমান V0 বা ভি ডট সাইন ওমেগা। তাহলে এটা ভি ডটের ভ্যালু। তাহলে 100 বাই রুট টু তার হোল স্কোয়ার মাইনাস V2 কত পার্ট দিয়েছে? 30 রুট টু তার হোল স্কোয়ার। তাহলে এটা করলে আমরা কত পাবো? V1 এর ভ্যালু আসবে 40 রুট টু ভোল্ট। তাহলে কোন অফসেটটা হবে? অফসেট ডি হবে আমাদের এটা সঠিক। নেক্সট আসছে
সেকশন ডি। প্রথমে বলেছে 500 পাকের একটা দীর্ঘ সলিডয়েড আছে, তার মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে সলিডয়েডের প্রতি পাকের সঙ্গে জড়িত ফ্লাক্স দেওয়া আছে। তাহলে সলিডয়েডের সাবেশাঙ্ক কত হবে? তাহলে ফাই সমান কি জানি? এল আই। ফ্লাক্স ফাই সমান লেখা হয়, ফাই সমান লিখি আমরা এল আই। এল হচ্ছে সাবেশাঙ্ক, আই হচ্ছে কারেন্ট। যদি এর সংখ্যক পাক থাকে তাহলে ফর্মুলাটা হয়ে যায় এর এল আই। তাহলে এখান থেকে আমার দরকার এল। এল সমান কি লিখবো? এখান থেকে লেখা যাবে এল সমান এন ফাই বাই আই। এবার এর ভ্যালু কত? 500। এর মধ্য দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে তার ভ্যালু দেওয়া আছে, বাই এখানে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 এ 2 গুণে 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 500 2 1000 ইন্টু 10⁻³ মানে তো হাজারই আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1। তাহলে সাবেশাঙ্ক কত হবে এটা? 1। নেক্সট আসো 18টা। একটি ট্রান্সফরমারের যে গৌণ কুণ্ডলী তার মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে 6 অ্যাম্পিয়ার। প্রাথমিক কুণ্ডলীর ক্ষমতা দেওয়া আছে 4 কিলোওয়াট। কর্মদক্ষতা যেটা আছে সেটা 90%। ট্রান্সফরমারের প্রতিরোধ কত? তাহলে প্রাইমারি যে সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষমতা এটা পিএস। এস মানে সেকেন্ডারি মানে গৌণ কুণ্ডলী, আর পি লেখা মানে এটা প্রাইমারি কুণ্ডলী বা প্রাথমিক কুণ্ডলী। তাহলে সেকেন্ডারি কুণ্ডলীটা কি হয়? কর্মদক্ষতা 90% প্রাথমিক কুণ্ডলী, তাহলে এটা লেখা হবে। এবার পি সমান কি লেখা হয়? আই স্কোয়ার আর। তাহলে সেকেন্ডারি কুণ্ডলীতে যে কারেন্ট যাচ্ছে, সেকেন্ডারি কুণ্ডলীর রোধ সমান, এটার ক্ষমতা দেওয়া আছে কত? 4 কিলোওয়াট মানে কত? 4000 ওয়াট ইন্টু 90/100। তাহলে আই স্কোয়ার আর এস এটার ভ্যালু কত আসছে? 4×9 = 36। আর এখানে কটা শূন্য আছে? একটা দুটো। এবার আর এস এর ভ্যালু চাই। আর এস সমান 3600/AS² তাহলে এখানে দেখো যে গৌণ কুণ্ডলীর প্রবাহ কত? 6 অ্যাম্পিয়ার। তাহলে সেকেন্ডারি কুণ্ডলীর প্রবাহ এখানে বার বসালাম। তাহলে রোধের মান কত হয়ে গেল? 100 ওহম। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে 100 ওহম। নেক্সট আছে একটি ইলেকট্রিক ইস্ত্রি। রোধ দেওয়া আছে এত ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত। ইস্ত্রিটি 2 ঘন্টা চালালে এটি কত তড়িৎ শক্তি ব্যয় করবে? তাহলে 19 তড়িৎ শক্তি ই সমান কি লিখতে পারি? ই সমান লেখা যাবে আই ইন্টু টি লিখা। তাহলে আই এর জায়গায় v²/r লিখলাম ইন্টু টি। তাহলে 200 তার স্কোয়ার, রোধ আছে 80, আর সময় কত? 2। তাহলে এখান থেকে কত পাবো? 1000। আর তড়িৎ শক্তির একক কি হয়? ওয়াট ঘন্টা। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির একক কি হবে? 1000 ওয়াট ঘন্টা। নেক্সট বলেছে 5 মাইক্রোকুলম, সরি মাইক্রোকুলম নয়, ন্যানোকুলম আছে। 5 ন্যানোকুলম আর -2 ন্যানোকুলম এর দুটি আধারকে যথাক্রমে অবস্থান দেওয়া আছে 2 সেমি, 0,0 আর একটা 1 সেমি 0,0 অবস্থানে রাখা আছে। আধার সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি কত হবে?
তাহলে তড়িৎ স্থিতিশক্তির ফর্মুলা কি ছিল? এটা আমাদের 20 দাগ হবে। তাহলে তড়িৎ স্থিতিশক্তির ফর্মুলা ছিল ইউ সমান 1/4πε0 Q1 Q2/R। তাহলে এখানে দেখো আধান সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি কত দেওয়া আছে? 0.5 মাইক্রো জুল। তাহলে ইউ এর জায়গায় লিখছি 0.5 মাইক্রো জুলের জন্য এখানে লিখছে 10⁻⁻6 জুল ইন্টু 1/4πε0 এর বার কত হয়? 9 × 10⁹ ইন্টু দুটো আধানের মান দেওয়া ছিল, এটা কুলম্ব করলে 10⁻⁻9 করে আসবে। তাহলে 5 × 10⁻⁻9, আরেকটা ছিল হচ্ছে 2 × 10⁻⁻9 বাই এদের যে ডিস্টেন্সটা দেওয়া ছিল, কত দেওয়া আছে দেখো, প্রথমটা দেওয়া আছে 2 সেমি আর দ্বিতীয়টা দেওয়া আছে 1 সেমি। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সটা লাগবে আর সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে দুজনের যে ডিফারেন্সটা দূরত্বের এটা, এবং এটাকে মিটারে করতে গেলে 10⁻⁻2 দিয়ে গুণ করে দিলেই মিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে x-2 সমান কত আসবে? x-2 সমান আসবে 9/0.5 বা x সমান এই দিকটা থেকে পয়েন্টের জন্য একটা 10 উপরে উঠবে, 90/5 আর +2। তাহলে 18/90 আর 18 আর 2 এটা কত হয়ে যাবে? 20। তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে আধান সংস্থাটি তড়িৎ সাথে এক্স এর বার কত হবে? তাহলে এক্স এর বার কত হবে? 20। নেক্সট আছে সেকশন ই। একটা তড়িৎ দ্বিমেরুর দুই প্রান্তে সমমানের কিন্তু বিপরীতধর্মী আধান আছে। আবার কোনো আধানযুক্ত কণাকে তড়িৎ ক্ষেত্রে রাখা হলে ওই কণাটি তড়িৎ বল অনুভব করে এবং কোনো সংস্থার উপর ক্রিয়াশীল দ্বন্দ্ববলের প্রভাবে টর্ক ক্রিয়া করে। টর্কের মান সমান কি লেখা হয়? বল আর বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তো এটা ঠিক আছে। 21 দেখে বলছে একটা তড়িৎ দ্বিমেরুকে কোনো অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে, এটা আগের দিনও করেছি যে যদি কোনো তড়িৎ দ্বিমেরুকে অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে সেখানে কি ঘটবে না, সেখানে বল আর টর্ক উভয় কি হবে? তার উপর ক্রিয়াশীল হবে। তাহলে বল আর টর্ক উভয় তার উপর ক্রিয়াশীল হবে। এবার একটা তড়িৎ দ্বিমেরুকে যদি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তখন কি ঘটবে না, সুষম তড়িৎ ক্ষেত্রে যদি রাখা হয় তাহলে তার উপর যে লব্ধি বলটা শূন্য হয়ে যায়, কিন্তু ক্রিয়াশীল যে বলের ভ্রামক সেটা শূন্য হয় না। তাহলে এখানে কোনটা বলবো আমরা? অর্থাৎ সেইখানে কি হবে? শুধুমাত্র টর্ক অনুভব করবে, বলটা কি হয়ে যাবে? 0, কারণ সমানের বিপরীত ক্যান্সেল হয়ে যাবে। আর টর্ক সে অনুভব করবে, বলের মানটা 0 হবে। নেক্সট বলেছে যে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা একটা তড়িৎ দ্বিমেরুর গতি কিরকম হবে? তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে থাকলে সেখানে টর্ক ক্রিয়া করে, আর টর্ক ক্রিয়া করলে সেখানে কি গতি আসবে? ঘূর্ণন গতি আসবে। তাহলে শুধুমাত্র ঘূর্ণন গতির সৃষ্টি হবে। নেক্সট দেওয়া আছে ফাই সমান এনআই, এল সমান সাবেসাক্ষ্য, আই কুণ্ডলী প্রবাহ দেওয়া আছে। তাহলে সাবেসাক্ষ্যের একক, তাহলে বলো সাবেসাক্ষ্যের একক কি হয়? আর সাবেসাক্ষ্যের একক হয় ওহম সেকেন্ড। সলিডয়েডের সাবেসাক্ষ্য এল আর সলিডয়েডের ব্যাসার্ধ আর হলে এটা কিভাবে নির্ভরশীল? তাহলে এদের মধ্যে যে ফর্মুলাটা আছে যে এল সমান কি লেখা হয়? 5/I। এবার সলিডয়েডের ক্ষেত্রে কি হয়? মিউ ডট এল স্কোয়ার A/L। এবার মিউ ডট এল স্কোয়ার এ মানে কি বসাতে পারি? পাই আর স্কোয়ার, সলিডয়েডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ বাই এল। তাহলে এটা হয়ে গেল এল এর সাথে রিলেশন। তাহলে বলো এল এর সাথে আর স্কোয়ারের কিরকম রিলেশন? এল এর সাথে আর স্কোয়ারের সমানুপাতিক রিলেশন। তাহলে এল প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এটা হবে অ্যান্সার। নেক্সট বলেছে 5 হেনরি আবেশাক্ষ্য বিশিষ্ট একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে জড়িত চুম্বক প্রবাহ মানে ফ্লাক্স ফাই সমান কি? এলআই। তাহলে এর অ্যান্সার কত হবে? তাহলে অপশন সি হবে এটা সঠিক। নেক্সট হচ্ছে প্লাস কিউ আধান ভি বেগে 20 সম চৌম্বক ক্ষেত্রে গতিশীল, ওই আধারটির উপর ক্রিয়াশীল বল দেওয়া আছে।
ভি আর বি যে তলে অবস্থিত তার লম্ব দিক বরাবর বল ক্রিয়া করছে, তাহলে এই বল গতিশীল আধানের উপর কোনো কার্য করে না। নেক্সট আছে একটি আহিত করা চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হলে কণাটার গতিপথ কিরকম হয় আমরা পড়েছি, বৃত্তাকার। আবার কোনো আহিত করা যদি চুম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে গতিশীল হয় তাহলে কি থাকে, সে সমবেগে গতিশীল থাকে। আর যদি যে কোনো করে গতিশীল হয় তখন কিন্তু আমরা বলি স্পাইরাল হয়, তার গতিটা সর্পিলাকার হয়ে থাকে। নেক্সট হচ্ছে কেস 4। ওহমের সূত্র অনুসারে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা দেওয়া আছে। দুই প্রান্তের বিভব প্রভেদের মধ্য দিয়ে ভি সমান আই আর, নো ইন্টু এল বাই এ, এগুলো দেওয়া আছে। তাহলে পরিবাহী রোধাঙ্ক নির্ভর করে, এই প্রশ্ন আগের দিনও করা হয়েছে। পরিবাহী রোধাঙ্ক মনে রাখবে তার নিজস্ব ধর্ম, না দৈর্ঘ্যের উপর নির্ভর করে, না ব্যাসার্ধের উপর, না প্রস্থচ্ছেদের উপর। তাহলে সেটা উপাদানের উপর নির্ভর করে আর তাপমাত্রার উপর নির্ভর করে। এটা টেস্ট পেপারের 90 নম্বর পেজে ছিল এই প্রশ্নটা। নেক্সট হচ্ছে পরিবাহী রোধের মাত্রা। আর সমান কি লেখা হয়, ভি বাই আই। আবার ভি সমান কি লেখা হয়, ডাব্লিউ বাই কিউ বাই আই। তাহলে ডাব্লিউ মানে কি, কার্য মানে বল গুণিত স্তর, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটাকে ভাগ করতে হবে আই টি দি বাই আই আছে একটা, তাহলে এখানে হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে কি চলে আসছে আই স্কোয়ার টি। তাহলে আই স্কোয়ার উপরে উঠলে হয়ে যাচ্ছে এম আই টু দি পাওয়ার -2 এল স্কোয়ার, টিটা উপরে উঠলে -1 থেকে এটা হয়ে যাচ্ছে আমাদের -3। তাহলে এখানে কোন অপশনটা আমাদের সঠিক উত্তর হবে, এম এল স্কোয়ার আই টু দি পাওয়ার -2। তাহলে অপশন 30-এর দাগে আমাদের হবে এরটা, তাহলে এরটার সাথে মিলছে। এবার কিছু একক আছে, যে চুম্বক ভেদ্যতার একক, চুম্বক প্রাবল্যের একক, আবেশের একক, কোনটাকার একক হবে। তাহলে 31-এরটা চুম্বক ভেদ্যতার একক কত হয়, চুম্বক ভেদ্যতার একক হয় ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। তাহলে চুম্বক ভেদ্যতার একক এটা হয়। চুম্বক প্রাবল্যের একক কি হয়, চুম্বক প্রাবল্যের একক হয় অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। চুম্বক আবেশ কি হয়, চুম্বক প্রবণতা তো এককই হয়, আর চুম্বক আবেশ মানে ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে কোন অপশনটা হবে আমাদের এখানে, না যদি দেখা হয় তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট বলেছে 32-এরটা। 32-এর দাগে দেখো যে একটি পরিবাহী তারের কুণ্ডলী সুষম চৌম্বক ক্ষেত্রে আছে, ওই চুম্বক ক্ষেত্র সমান্তরাল অক্ষ বরাবর ঘুরছে। এখানে বলেছে একটি পরিবাহী তারের কুণ্ডলী একটা সুষম চুম্বক ক্ষেত্রে আছে এবং ওই চুম্বক ক্ষেত্রে সমান্তরাল অক্ষ বরাবর ঘুরছে। এখানে কিছু আছে, আবার একটা দিচ্ছে একটি পরিবাহী তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মান সময়ের সাথে অপরিবর্তিত হচ্ছে, প্রবাহের অভিমুখ ঘড়ির কাঁটার দিকে। তাহলে বলো, যদি যখন একটা কুণ্ডলী চুম্বক ক্ষেত্রে সমান্তরাল অক্ষে ঘুরে আর কি, তখন কি হয়, কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত যে চুম্বক ফ্লাক্সের কিন্তু কোনো পরিবর্তন হয় না। কারণ চুম্বক ক্ষেত্রের সাথে যদি প্যারালালি থাকে তাহলে ফ্লাক্সের পরিবর্তন হয় না। ফ্যারাডের আবেশ সূত্র কি বলেছে, যে চুম্বক ফ্লাক্স হচ্ছে মানে ইটা কি হয়, ডিফাই ডিটির সাথে সমানুপাতিক হয়, মানে ফ্লাক্সের পরিবর্তনের সাথে তড়িৎ চালক বল সমানুপাতিক হয়। তাহলে এখানে যদি ফ্লাক্সেরই পরিবর্তন না হয়, যদি সমান্তরালে থাকে ফ্লাক্সেরই যদি পরিবর্তন না হয়, তাহলে আবিষ্ট তড়িৎ চালক বলের মান কি হবে, শূন্য হবে। তাহলে এক একটা আমরা বি বলতে পারি। তাহলে মনে রাখবে, যদি একটি পরিবাহী তার কুণ্ডলী সুষম চৌম্বক ক্ষেত্রে থাকে আর তার সাথে যদি সমান্তরালে থাকে, তাহলে মনে রাখবে তার আবিষ্ট তড়িৎ চালক বলটা কি হয়ে যাবে, শূন্য, কারণ ফ্লাক্সের পরিবর্তন সেখানে হবে না। নেক্সট হচ্ছে একটি পরিবাহী তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রার মান সময়ের সাথে অপরিবর্তিত হচ্ছে, তাহলে প্রবাহের অভিমুখ ঘড়ির কাঁটার দিকে। তাহলে তড়িৎ প্রবাহের মান যদি সময়ের সাথে অপরিবর্তিত থাকে, অর্থাৎ সেটা স্থির, এবং আবিষ্ট তড়িৎ প্রবাহ বা আবিষ্ট তড়িৎ চালক বল তখনই উৎপন্ন হবে যখন ফ্লাক্সের পরিবর্তন হবে। তাহলে প্রবাহ স্থির, অর্থাৎ কি চুম্বক ক্ষেত্র এখানে স্থির, এবং কুণ্ডলীর মধ্য দিয়ে ফ্লাক্সের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ ফ্লাক্সের পরিবর্তন হলে তড়িৎ চালক বল আবিষ্ট হবে, তড়িৎ চালক বল আবিষ্ট হলে তড়িৎ প্রবাহ হবে।
তাহলে এক্ষেত্রেও কি হবে, এটা শূন্য হয়ে যাবে, আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হয়ে যাবে, কারণ এখানে তড়িৎ সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, অপরিবর্তিত আছে মানে কি প্রবাহ স্থির আছে। নেক্সট হচ্ছে একটি পরিবাহী তারের কুণ্ডলীতে যদি সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহ মাত্রার মান হ্রাস পাচ্ছে, অর্থাৎ একটা পরিবর্তন হচ্ছে, আই পরিবর্তিত হচ্ছে, এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের অভিমুখ ঘড়ির কাঁটার দিকে, তাহলে লেঞ্জের সূত্র কি বলেছে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেবে যার জন্য সেটা সৃষ্টি হচ্ছে। তাহলে এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মান হ্রাস পাচ্ছে এবং কোন দিকে, না ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই হ্রাসকে বাধা দিতে আবিষ্ট তড়িৎ চালক বল কি হতে হবে, মূল প্রবাহের একই দিকে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হবে, এবং উৎপন্ন হবে যাতে মোট প্রবাহের হ্রাসটা কমে যায়। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে, ঘড়ির কাঁটার দিকেই হবে। তাহলে কোনটা হবে এখানে, অপশন এ। তবেই সে বাধা দিতে পারবে, একই দিকে হতে হবে, তবে গিয়ে সে তাকে বাধা দিতে পারবে। তাহলে লেঞ্জের সূত্র অনুযায়ী এটা হবে এ। নেক্সট বলেছে একটা পরিবাহী তারের কুণ্ডলী সময়ের সাপেক্ষে মান বৃদ্ধি পাচ্ছে, অভিমুখ কি হবে। তাহলে বলো যে এখানে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, লেঞ্জের সূত্র সেই একই, বাধা দিবে। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ কি হবে, মূল যে প্রবাহ হচ্ছে তার বিপরীতে। তাহলে মূল প্রবাহের বিপরীতে হলে সে তার সৃষ্টির কারণকে বাধা দিতে হবে। তাহলে এখানে বলছে যেহেতু বৃদ্ধি পাচ্ছে সে চাইবে হ্রাস করাতে, তার জন্য বিপরীত দিকে। তাহলে এটা হয়ে যাবে আমাদের ডি। তাহলে 1 আর 2 হবে বি করে, তাহলে 1 বি 2 বি 3 এ 4 ডি, তাহলে অপশন এ হবে এটা সঠিক উত্তর। নেক্সট আছে হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ বিচলন বেগ। তাহলে বিচলন বেগের রাশিমালা আশা করি সবার মনে আছে, অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ। তাহলে বিচলন বেগ যে সমান কি লেখা হতো, এন ই ভি ডি। এটা যেটাকে কি বলা হয়, না যেটাকে বলা হয় থাকে তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব প্লাস ডেনসিটি, আর ভিডিটা ছিল অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ। তাহলে ভিডি সমান কি আসছে, জে বাই এডি। তাহলে বলো এখানে বিচলন বেগ সংক্রান্ত জে বাই এডি কোনো রাশিমালা আছে, এডি। আবার ভিডি সমান আরো একটা ফর্মুলা আমরা জানি, ভিডি সমান লেখা হয়ে থাকে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই ইন্টু টাও বাই এফ, এটা লেখা হয়ে থাকে। ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর টাওটা হচ্ছে এখানে কি, ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর টাওটা হচ্ছে ক্যাপিটাল ই। টাও হচ্ছে যে এখানে লেখা আছে দেখো স্লো থট কাপ, স্লো থট বা রিল্যাক্সেশন টাইম বলতে পারো। আর এটা হচ্ছে ইলেকট্রনের ভর। দেখো ভিডি সমান কি লেখা হয়, জে বাই এডি। আর ভিডি সমান আরো একটা লেখা হয়, এই ফর্মুলাটাও মনে রাখবে, ভিডি সমান ই ই টাও বাই এফ। তাই ই ই টাও বাই 2f আছে। তাহলে আমরা এখানে বিচলন বেগের আরেকটা রূপ লিখতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে গড় বিচলন বেগ আমরা ই ই টাও বাই 2f লেখা হয়। তাহলে এখানে এই ফর্মুলার সাথে মিলছে, আমাদের কোডটা হবে অফসেট একেরটা এটা। তাহলে গড় বিচলন বেগ বললে তখন কিন্তু আসে টুটা আসে, গড় বিচলন বেগ যখন আমরা বলি তখন ই ই টাও বাই 2f লেখা হয়, আর এমনি বিচলন বেগ বললে ই ই টাও বাই এফ লেখা হয়, তাই জন্য এটা হবে। নেক্সট আছে রোধাক্ষ, রো সমান কি লেখা হবে, রো সমান রোধাক্ষকে রো দিয়ে প্রকাশ করা হয়, রো সমান লেখা হয় থাকে এফ বাই এন স্কোয়ার টাও।
তাহলে এরকম ফর্মুলা এখানে যদি দেখি, আবার রোধাঙ্ক রো সমান এটাও লেখা হয়ে থাকে E/J। তাহলে আমরা এখানে তিনেরটা কি করব, এটার সাথে চুজ করব, এটা হয়ে যাবে দুয়ের। কারণ রো সমান লেখা হবে, এখানে টাও আসবে, কিন্তু এখানে দেখো রো আছে, তাহলে এটা তো হবে না। নেক্সট হচ্ছে স্লতনকাল। স্লতনকাল টাও সমান কি লিখতে পারি, তাহলে এটাকে বলে তো স্লতনকাল। তাহলে এই রিলেশনটা থেকে স্লতনকাল টাও সমান কি লেখা হবে, M/n² ইন্টু রো। এবার গড় বিচলন বেগ যদি 2m ধরা হয়, তাহলে এখানেও তোমাকে 2m ধরতে হবে, তাহলে 2m/n²। তাহলে স্লতনকাল এটা হবে। এবং তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব বা ফ্লাক্স ডেন্সিটি J সমান এডিভিডি লেখা হয়, দেখতে পেয়েছো এই প্রথম ফর্মুলাটা। তাহলে এটা হয়ে গেল চারেরটা। তাহলে একেরটা হবে সি। একের সি দেখো কোন অপশন আছে, দুটোতে আছে, তার মানে এ আর ডিটা হলো না। দুয়েরটা কি হয়, দুয়েরটা হয় ডি, তাহলে দুয়েরটা বি আছে, দুয়েরটা ডি আছে, তাহলে বিটা হবে সঠিক উত্তর, এটাও হবে। নেক্সট দেখো, একটা সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে টি বেধের একটি ফলক K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট এবং বাকি অংশের D-T বেধের অপর একটি ফলক K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট প্রবেশ করানো হলো। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলেছে, প্রবেশ করানো হলো, এটা একটা আছে। আর এদিকে দেখি, সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে টি বেধের ধাতব পাত প্রবেশ করানো হলো এবং সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী স্থানে চিত্রের মতো K1 এবং K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট দুটি পদার্থ এরকম দেওয়া আছে। আরেকটার ক্ষেত্রে এরকম দেওয়া আছে, দেখতে পাচ্ছ দুটো পাত। তাহলে এটা বের করতে গেলে প্রথম থেকে দেখো, প্রথমেরটা করা যায়। তাহলে এক নম্বরে বলেছে যে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে টি বেধের একটি ফলক K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক আর বাকি D/T বেধের আরেকটা K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো। এটা আমাদের হবে 34। এমনি নর্মাল ফর্মুলা কি হয়, সি সমান K ε.A/D, এটা আমাদের ফর্মুলা। তাহলে যখন আমি পরাবৈদ্যুতিক ধ্রুবক K1 প্রবেশ করাবো, তাহলে ফর্মুলাটা কি হবে, C1 সমান টি বেধের এবং যখন আমি K2 বেধের প্রবেশ করাবো, C2 সমান লিখতে পারি K2 ε.A, এবং দ্বিতীয়টার যে বেধ হবে সেটা D-T দেওয়া আছে। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে, 1/C1 প্লাস 1/C2। তাহলে দুটোকে করলে কি আসবে, উপরে আসছে, তাহলে T/K1 ε.A প্লাস D-T/K2 ε.A। তাহলে 1/ε.A বাইরে কমন নিলাম, তাহলে ভিতরে পড়ে থাকছে কত, T/K1 প্লাস D-T/K2। তাহলে দেখো এরকম অপশনে যদি কিছু থাকে, তাহলে লাস্টের অপশনটা যদি দেখো, ε.A/T/K1 D-T/K2।
সরি এটা এটা হবে 1/c। তাহলে এটা যখন সি ইকুইভ্যালেন্ট করবো তখন কিন্তু আমরা এই উপরের অফসেটটাই হবে, অর্থাৎ এপসাইলন ডট এটা উপরে উঠবে আর নিচে থাকবে t/k1 আর d মাইনাস t/k2। অর্থাৎ এই অফসেটটা হবে প্রথমটার জন্য, তাহলে ডিটা হবে কার জন্য, 1 নম্বরের জন্য। নেক্সট 2 নম্বরে বলেছে যে সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে টি বেধের একটি ধাতব পাত প্রবেশ করানো হয়। তাহলে যখন একটা টি বেধের ধাতব পাত প্রবেশ করানো হবে তখন সেইখানের যে ধাতুর যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কেটা কি হয়ে যায়, ইনফিনিটি মানে অসীম ধরা হয়। এই ক্ষেত্রে ধারক দুটিকে শ্রেণী সমবায় বিবেচনা করা হয়। তাহলে একটি ধারকের বেদ টি আর তার কেটা যেটা সেটা কি ইনফিনিটি, এবং আরেকটি ধারকের যে বেদ তাহলে সেটা কত হবে d/t, এবং তার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক 1। অর্থাৎ সেক্ষেত্রে লিখতে পারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি লেখা হবে, সি সমান এপসাইলন ডট a/d/t, এইটা হবে তার ক্ষেত্রে। তাহলে এখানে সেই অনুযায়ী যদি দেখি তাহলে এই অফসেটটা হবে 2-এর জন্য। একটা যদি টি বেঁধে ধাতব পাত প্রবেশ করার হয় তাহলে একটা পাতের জন্য তো অসীম হয়ে যাচ্ছে, তাহলে সেটা ক্যান্সেল, আর d/tটা জন্য কেটা 1 আসবে, তখন এটা হবে। নেক্সট আছে সমান্তরাল পাত ধারক, দেখতে পাচ্ছ এরকম ভাবে আছে টি বেদ k1 k2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট দুটি পদার্থ দিয়ে পূর্ণ করা আছে। তাহলে এখন কোন অপশনটা হবে, সি না প্রথমেরটা দেখে নেওয়া যাক। তাহলে এটা গেল 2। এটা হচ্ছে প্রথমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এটা প্রথমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা প্রথম প্লেটের বেদ, এটা দ্বিতীয় প্লেটের বেদ, আর দ্বিতীয়টার পরাবৈদ্যুতিক ধ্রুবক। নেক্সট হচ্ছে তিনের। তিনেরটা কিভাবে করবো, না সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী স্থানে k1 k2 দেখলে যে দুটো পদার্থ পূর্ণ করা আছে। তাহলে এখানে সমান্তরাল ভাবে বিভক্ত করলে প্রতিটি পাতের প্রস্থ কত হবে, আচ্ছা এক কাজ করো, এটা জায়গায় করতে পারি সি ইকুইভ্যালেন্ট। তাহলে ওরা কিসে আছে, সমান্তরাল, c1 + c2 করে দিই। তাহলে প্রথমে c1 কত হবে, c1 হবে k1 এপসাইলন ডট প্রস্থচ্ছেদটা অর্ধেক a/2/d, মানে আসছে k1 এপসাইলন ডট a/2d, আর c2 আসছে k2 এপসাইলন ডট a/2/d, তাহলে k2 এপসাইলন ডট a/2d। তাহলে এই দুটোকে যখন যোগ করে দেওয়া হবে c1 + c2 যখন করব, c1 + c2 যখন করব তখন কত আসবে, সিটা কত হয়ে যাবে, সি ইকুইভ্যালেন্ট এপসাইলন ডট a বাই 2d কমন, তাহলে এর থেকে থাকছে k1 + k2। তাহলে পাত দুটো হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা অর্ধেক হচ্ছে a/2/2, ডিটা তো অর্ধেক হচ্ছে না, তাহলে a/2/2 করলে এটা হয়ে যাবে। এটার ক্ষেত্রে কি হবে, এটা তো টোটাল যদি ডি ডিস্টেন্সে থাকে তাহলে এটা d/2 হয়ে যাবে, এটা d/2 হয়ে যাবে। তাহলে এটা কোন অফসেটটা হবে, এপসাইলন ডট a/2d k1 + k2, দেখে নাও কোন অফসেটটা হবে, এপসাইলন ডট d/k1 + k2/2d। তাহলে এটা একটু ভুল দেওয়া আছে, এটা ডি হবে না, কিন্তু এটা আলফা হবে।
তাহলে এটা 3-এর জোট। এবার 4-এর জোট বুঝতেই পারছো, এটাই হবে 4-এর জোট। তাও করে দেখে নেওয়া যাক, চলো। সি ওয়ার্ড কত হবে? সি ওয়ার্ড হবে কে ওয়ার্ড, এপসাইলন ডট এ হবে, প্রস্থচ্ছেদ একই থাকছে, আর ডি/2, বেধটা অর্ধেক হয়ে যাচ্ছে। দ্বিতীয় ধারকের ক্ষেত্রে C2 সমান K2 এপসাইলন ডট এ বাই ডি/2। তাহলে এটা উপরে উঠলে 2 K ওয়াট এপসাইলন ডট এ বাই ডি, এখানে হচ্ছে 2 K2 এপসাইলন ডট এ বাই ডি। তাহলে এটা কি সমবায়তে আছে? সেডি সমবায়তে। তাহলে সেডি সমবায়তে সি ইকুইভ্যালেন্ট সমান ওয়াট বাই সি ওয়াট প্লাস ওয়াট বাই C2 করলে কি কমন আসবে? দেখো D/2 এপসাইলন ডট এ কমন আসবে, আর ভিতরে পড়ে থাকবে কত? ওয়াট বাই কে ওয়াট প্লাস ওয়াট বাই K2। এটা বা সি ইকুইভ্যালেন্ট সমান আমরা বলতে পারবো কত? 2 এপসাইলন ডট এ কে ওয়াট K2 বাই কে ওয়াট প্লাস K2, আর এখানে একটা ডি থাকবে। তাহলে এই যে কারেকশনটা, এটা আছে সমান্তরালে। এই কারেকশনটা, এটাকে বলা হবে শ্রেণী। তাহলে এটা আমাদের অ্যান্সার এসছে। তাহলে এখানে কোন অফসেটটা হবে? তাহলে দেখো একটা হবে ডি, একের ডি কোনটায় আছে? তাহলে এই দুটোর মধ্যে তো হবে না, এই দুটোর মধ্যে একজন হবে। একের ডি, দুইয়েরটা কি হয়? বি। তাহলে একের ডি, দুইয়ের বি, তাহলে এখানে তো দুইয়ের সি আছে, তাহলে এটা হবে না, এটা সঠিক। নেক্সট আছে, দেখো যে একটা তড়িৎবাহী তারের নিচে একটি চুম্বক শলাকাকে রাখলে তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ তার অভিমুখ পশ্চিম থেকে পূর্ব দিকে হলে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে? এবং আরেকটা আছে যে তড়িৎবাহী তারের ওপরে একটি চুম্বক শলাকা রাখলে তখন কি হবে? তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ উত্তর থেকে দক্ষিণে হলে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে? তাহলে এটা করতে গেলে সেই ওরস্টেটের পরীক্ষা বটে আছে সবার। তাহলে চলো একটা ছবি আঁকা যাক। তাহলে এটা একটা তার, কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে ধরো একটা চুম্বক শলাকা আঁকছি। তাহলে এটা এস, এটা এন। তাহলে এস মেরুর পজিশন এরকম ছিল, এন মেরুর পজিশন এখানে ছিল। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে? যে এই তারে এই দিকে কারেন্ট প্রবাহের জন্য একে এদিকে বিক্ষেপ করলো, আর এদিকে আকর্ষণ হচ্ছে। অর্থাৎ আবার এদিকে যদি আঁকা হয়, কারেন্ট ধরো এদিকে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে কি এস মেরুকে আকর্ষণ করছে, এর মেরুকে বিকর্ষণ করছে। তাহলে এদিকটাকে ধরা হচ্ছে ধরো উত্তর দিক, আর এদিকটা আমাদের দক্ষিণ দিক। তাহলে যখন কারেন্ট উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, তখন দক্ষিণ মেরু আকর্ষিত হচ্ছে, উত্তর মেরু বিকর্ষিত হচ্ছে। তাহলে কোন ডিরেকশনে যাচ্ছে? তাহলে
এদিকটা উত্তর, এদিকটা যদি দক্ষিণ ধরি, আমরা হিসাব অনুযায়ী এদিকটা উত্তর ধরছি, এদিকটা দক্ষিণ, তাহলে কি হয়ে যাবে, এদিকটা পশ্চিম, এদিকটা পূর্ব, এরকম ধরতে হবে। তাহলে দেখো যখন কারেন্ট কোদিক থেকে কোদিকে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণ, তখন এটা কোদিকে বিক্ষেপ হচ্ছে চুম্বক শলাকা উপরের দিকে, উপরের দিকে যাচ্ছে, মানে বিক্ষেপটা কোদিকে হচ্ছে পশ্চিম দিকে। আবার যখন দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, তখন কোদিকে হচ্ছে পূর্ব দিকে, নিচের দিকে আসছে বিক্ষেপটা। সরি, যখন উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, উত্তর মেরুর বিক্ষেপ দেখতে হবে আমাকে এখানে, তাহলে উত্তর মেরুর বিক্ষেপ হচ্ছে নিচের দিকে, মানে পূর্ব দিকে। আর যখন দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে, তখন এটা বিক্ষেপ হচ্ছে পশ্চিম দিকে। তাহলে এখানে যে গুলো বলা হয়েছে যে তড়িৎবাহী তারের নিচে একটি চুম্বক শলাকা রাখলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিক থেকে কোন দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে কি হবে, যখন মনে করবে যে তড়িৎ প্রবাহের অভিমুখ পশ্চিম থেকে পূর্ব দিকে হবে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে না, তাহলে এটা হবে এক। আবার দেখো, তড়িৎ প্রবাহ তারের মধ্য দিয়ে চুম্বক শলাকা যদি তারের মধ্যে পূর্ব থেকে পশ্চিম হয়, তখনও মনে রাখবে উত্তর মেরুর বিক্ষেপ হবে না, তাহলে এটাও হয়ে যাবে কি, 1 আর 4-এর জন্য। এবার তড়িৎবাহী তারের উপরে একটা চুম্বক শলাকা রাখলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ উত্তর থেকে দক্ষিণে, তাহলে যদি তড়িৎ প্রবাহ উত্তর থেকে দক্ষিণে যায়, তাহলে উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হয়, দেখো উত্তর থেকে দক্ষিণে, তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণে, এটা কোন দিকে আসছে, নিচের দিকে, বিক্ষেপ উত্তর মেরুর কোন দিকে, নিচের দিকে, আর নিচের দিক মানে কি, পূর্ব দিক। তাহলে কোন অপশনটা হবে, 2-এরটা সি। সরি, এটা ভুল হলো। যখন তড়িৎবাহী তারের উপর একটি চুম্বক শলাকা তড়িৎবাহী তারের উপরে রাখলে, নিচে নয়, তাহলে উপরে রাখলে তো তার উল্টাটা হবে, নিচে রাখলে যদি পূর্ব দিকে হয়, এটা আমাদের কি আছে দেখো, তড়িৎবাহী তারের নিচে, এটা তড়িৎবাহী তারটা উপরে আছে, চুম্বক শলাকা নিচে আছে, তাহলে তড়িৎবাহী তারের নিচে যদি থাকে তাহলে হবে পূর্ব দিক, আর যদি চুম্বক শলাকাটা তড়িৎবাহীর উপরের দিকে থাকে, তাহলে তার উল্টাটা হবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে পশ্চিম দিক। তাহলে 2-এরটা হবে এ। এবার তার পরেরটা আছে যে তড়িৎবাহী তারের নিচে একটা চুম্বক শলাকা আছে, তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ উত্তর থেকে দক্ষিণ, তখন কোন দিকে হবে, উত্তর মেরুর বিক্ষেপ পূর্ব দিকে, যেটা আমরা করলাম একটু আগে। তাহলে এটা হবে 3-এরটা। তাহলে দেখো 1-এরটা ডি আর 4-এরটা ডি হবে, ঠিক আছে, 2-এর এ আর 3-এরটা সি। তাহলে কোন অপশনটা হবে, অপশন সি হবে আমাদের এই প্রশ্নের সঠিক। তাহলে এই গেল আমাদের মক টেস্ট 2-এর সম্পূর্ণ সমাধান। এটার পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সবাই প্র্যাকটিস করতে থাকো, কালকে আবার মক টেস্ট 3 দিয়ে দেখা হবে।